নবম এবং দশম শ্রেণী তোমাদের সবাইকে রসায়নের 12তম অধ্যায়ে স্বাগতম। এটা আমাদের রসায়নের একবারে শেষ অধ্যায়। সো চলো আমরা দেখি এই অধ্যায়ে আসলে কী নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত এই অধ্যায়ে আমাদের দৈনন্দিন জীবনে যে রসায়নের ব্যবহারটা হয় সেই রসায়নের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। দৈনন্দিন জীবনে আমরা যেই সকল রাসায়নিক দ্রব্য ব্যবহার করি সেগুলোর বিভিন্ন উপযোগিতা, অর্থাৎ সেগুলো কি আসলে আমাদের জন্য ভালো না খারাপ এবং সেগুলো কিভাবে তৈরি করা যায়, এই সকল কিছু নিয়ে কিন্তু আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এখানে আবার দেখানো হয়েছে কিভাবে একই পদার্থ ইন্ডাস্ট্রিয়ালভাবে তৈরি করা হয়, আবার খুব সহজে বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী ব্যবহার করেও তৈরি করা যায়। সো আমরা চলো আর দেরি না করে দেখি আমাদের জন্য কি কি ওয়েট করতেছে এই চ্যাপ্টারে। সো আমাদের জীবনের রসায়ন, কেমিস্ট্রি ইন আওয়ার লাইফস, প্রাকৃতিক ফলমূলের সাথে সাজিয়ে রাখা কিছু সুদৃশ্য সাবান। ঠিক আছে, তার মানে এখানে এই ফলমূলের সাথে কিছু সাবান সাজিয়ে রাখা আছে। ঠিক আছে, আমরা মাটির উর্বরতা বাড়ানোর জন্য জমিতে বিভিন্ন প্রকার সার দিই। এই সার মূলত রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি। তোমরা কি জানো পাউরুটি ফোলানোর জন্য আমরা ময়দার মধ্যে বেকিং সোডা ব্যবহার করি? তার মানে পাউরুটি যে ফুলে যায়, এই ফুলে যাওয়ার জন্য আমরা আসলে কি ব্যবহার করি? ময়দার মধ্যে বেকিং সোডা দিই। এবং বেকিং সোডার একটা বৈশিষ্ট্য হলো সেটা যদি পাউরুটি বা ময়দার মধ্যে দেওয়া হয় তাহলে সেটাকে ফুলিয়ে তোলে, ফুলিয়ে সেটাকে একটা কি বলবো, যাতে সেটা খেলে সেটা চাপ দিলে চুপসে যায়, আবার ফুলে ওঠে, এরকম একটা বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান হয়। ঠিক আছে, কোনো খাদ্য দীর্ঘদিন বাড়িতে রেখে দেওয়ার জন্য ভিনেগার বা অন্যান্য ফুড প্রিজারভেটিভ ব্যবহার করি। আমরা আচার বা অন্যান্য জিনিস তৈরি করার সময় দেখবে এটার মধ্যে ভিনেগার দিই, কারণ ভিনেগার কোনো খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এইসব কিছুই রাসায়নিক পদার্থ। আবার শিল্প কারখানার যে সকল বর্জ্য পরিবেশকে দূষিত করে সেগুলো রাসায়নিক পদার্থ। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসায়নিক পদার্থের ভূমিকা রয়েছে। এই সকল রাসায়নিক পদার্থ কিভাবে প্রস্তুত করা হয়, এগুলোর ধর্ম, ব্যবহার, এগুলা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। তার মানে আমাদের দৈনন্দিন জীবনে আসলে যে সকল রাসায়নিক পদার্থ প্রয়োজন সেই সকল রাসায়নিক পদার্থ নিয়েই আমাদের মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, সো এই অধ্যায় শেষে আমরা যেগুলো বললাম সেগুলো কথাই লেখা আছে যে গৃহে ব্যবহৃত কতিপয় জিনিসপত্র, প্রসাধনী সামগ্রী, ব্যবহার্য পরিষ্কারক অর্থাৎ টয়লেট ক্লিনার সহ আরও যা যা আছে, গ্লাস ক্লিনার, এগুলা। তারপরে কৃষি ক্ষেত্রে উপযুক্ত যৌগ ব্যবহার করে মাটির পিএইচ মাটির পিএইচ মান খুবই জরুরি, কারণ কৃষকেরা আসলে পিএইচ মানের উপর ডিপেন্ড করে তারা বুঝতে পারেন তার মাটিতে আসলে কীরকম সার প্রয়োজন। তারপরে কৃষিদ্রব্য সংরক্ষণের উপায়, তারপরে রাসায়নিক বর্জ্য সম্পর্কে জেনে ক্ষতিকারক প্রভাব ব্যাখ্যা করতে পারা, রাসায়নিক দ্রব্য ব্যবহার করে সাবান প্রস্তুত করা, ব্লিচিং পাউডার প্রস্তুত করা, ভিনেগার প্রস্তুত করা, বেকিং পাউডার প্রস্তুত করা, এগুলো সহ আরও অনেক কিছু। মাটি, পানি এবং বায়ু দূষণ রোধে কী করতে পারি? স্বাস্থ্য সচেতন দ্রব্য ব্যবহারে আগ্রহ প্রদর্শন, স্বাস্থ্যসম্মত খাদ্য দ্রব্য ব্যবহারে আগ্রহ প্রদর্শন, খাদ্যদ্রব্যে বেকিং পাউডারের ভূমিকা। তার মানে আমরা আসলে বিশদভাবে বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল রাসায়নিক দ্রব্য বেশি ব্যবহার করি এগুলোরই উপযোগিতা এবং কীভাবে প্রস্তুত করা যাইতে পারে সেটা নিয়েই মূলত আলোচনা করতেছি। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা দেখি গৃহস্থলী রসায়ন, অর্থাৎ আমাদের গৃহস্থলী বা আমাদের ঘরের ভিতরে আমরা যে সকল রাসায়নিক দ্রব্য ব্যবহার করি সেইটার পিছনে কিভাবে রসায়ন কাজ করে। তো প্রথমেই আমাকে দেওয়া হয়েছে আমরা আমাদের বাসায় নানা ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করি, যেমন খাদ্য লবণ, বেকিং সোডা। খাদ্য লবণ এটাকে কিন্তু আমরা টেবিল সল্ট বা সোডিয়াম ক্লোরাইডও বলি। এবং বেকিং পাউডার আসলে বেকিং সোডার সাথে টার্টারিক অ্যাসিড মিশিয়ে তৈরি করা হয়, যেটা বেকিং পাউডারের সঙ্গে তো আমরা অনেকেই জানি, আমরা না জানলেও শিখবো, কোনো সমস্যা নেই। ভিনেগারের আরেক নাম হলো সিরকা। ঠিক আছে, সিরকা এই নামে অনেকে চিনো হয়তো। এবং কোমল পানীয়, আমরা অনেকেই মোজো সহ আরও হাবিজাবি অনেক কোমল পানীয় আছে, এগুলো খাই। আচ্ছা, তো ইত্যাদি রাসায়নিক পদার্থ। আচ্ছা, খাদ্য লবণ, সাগরের পানিতে অনেক বেশি পরিমাণ খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড থাকে। এটা আমরা যারা সমুদ্রে গিয়েছি তারা কখনো যদি সমুদ্রের পানিতে গিয়ে কখনো যদি ভুলে সমুদ্রের পানিতে মুখ চলে যায় তাহলে আমরা খেয়াল করে দেখব যে সমুদ্রের পানি অতিরিক্ত লবণাক্ত, এবং এই লবণাক্ততার কারণ হলো সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইড অনেক বেশি পরিমাণে কি থাকে? দ্রবীভূত থাকে। এর জন্য খুবই বেশি পরিমাণে কি পাওয়া যায়? সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়,
যদি আমরা সমুদ্রের পানি এনে জাল দিই তাহলে দেখব অনেক পরিমাণ সমুদ্রের লবণ পাওয়া যাচ্ছে। তার সাথে খুবই সামান্য পরিমাণে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি থাকে সহ অন্য কিছু লবণ দ্রবীভূত থাকে। তাহলে সোডিয়ামের লবণ থাকে, ক্যালসিয়ামের লবণ থাকে, ম্যাগনেসিয়ামের লবণ থাকে। আবার মাটির তলদেশে খনিজ পদার্থ হিসেবে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। ঠিক আছে, আমাদের দেশে সমুদ্রের পানি থেকে খাদ্য লবণ সংগ্রহ করা হয়। তাহলে আমাদের দেশে সমুদ্রের পানি থেকেই আমরা মোটামুটি আমাদের যেসব খাবারের লবণ দরকার সেটা আমরা গ্রহণ করতে বা সংগ্রহ করতে পারি। সমুদ্র উপকূলে লবণ চাষিরা বিভিন্ন আকৃতির বর্গাকার বা আয়তাকার জমির চারপাশে বাঁধ নির্মাণ করে খানিকটা খুলে রাখেন। তার মানে তারা একটা বাঁধ নির্ণয় করে, তার চারপাশ দিক দিয়ে একটা বাঁধ নির্ণয় করে, একটা দিকে একটু খুলে রাখেন। জোয়ারের সময় যখন ওই পানি যখন ওই জায়গায় প্রবেশ করে তখন পানি প্রবেশের মুখ বন্ধ করে জোয়ারের পানি আটকে দেওয়া হয়। তার মানে যখন পানিটা জোয়ারের সময় প্রবেশ করে তখন পানি যখন প্রবেশ করছে এরপরে ওই যে একটা মুখ খোলা ছিল ওই মুখটা বন্ধ করে দেওয়া হয়। যখন ওই পানি সূর্যের তাপে শুকিয়ে যায় তখন ওই জায়গায় লবণ দেখতে পাওয়া যায়। একে বলে সল্ট হারভেস্টিং। তার মানে কি, ব্যাপারটা অনেক সহজ। মাটির মধ্যে একটা জায়গা, এটা চারপাশে বাঁধ দিয়ে দেওয়া হয় এবং এই বাঁধের ভিতরে কি হয়, যখন সমুদ্রের পানি ঢোকে তখন এটা বন্ধ করে দেওয়া হয় এবং সমুদ্রের পানি যেহেতু আস্তে আস্তে মাটির নিচে চলে যায় অথবা মাটিতে সূর্যের তাপে যখন শুকিয়ে যায় তখন কিন্তু সেখানে খালি লবণ থেকে যায়। তো এই যে প্রক্রিয়া সেটাকে বলা হইতেছে সল্ট হারভেস্টিং। সল্ট হারভেস্টিংয়ের মাধ্যমে পাওয়া এই লবণকে শিল্প কারখানায় বিভিন্ন প্রক্রিয়া সম্পাদন করে খাবারের উপযোগী লবণে পরিণত করা হয়। তার মানে আমি ওইখান থেকে একটা সল্ট পাচ্ছি কিন্তু ওইটা আসলে পরিপূর্ণ খাবারের উপযোগী নয়। ওইখানে অনেক নানা ধরনের পদার্থ থাকতে পারে যেগুলোকে আসলে প্রক্রিয়াজাতকরণ করা হয় শিল্প কারখানায়, এবং শিল্প কারখানায় প্রক্রিয়াজাত করার পরে আমরা সেটা বাজার থেকে কিনে খাই খাদ্য লবণ হিসেবে। ঠিক আছে, ওকে। এই যে দেখো এইখানে সমুদ্র উপকূলে লবণ চাষের একটা ছবি দেওয়া আছে এবং ছবিটাতে দেখবা এখানে একটা বাঁধের মতো পানির সিস্টেম দেওয়া আছে এবং এখানে কিন্তু পানি জমাকৃত পানি আস্তে আস্তে এটা লবণে পরিণত হয়ে গেছে। এবার সল্ট হারভেস্টিংয়ের মাধ্যমে লবণের সাথে বালু মিশ্রিত থাকে। এই লবণকে কোনো পাত্রে নিয়ে পানি মিশালে লবণ পানিতে দ্রবীভূত হয়ে যায় কিন্তু বালু পানির তলায় পড়ে থাকে। তখন লবণ পানির দ্রবণকে ছেঁকে আলাদা করে নেওয়া হয়। এবার এই দ্রবণকে তাপ প্রয়োগ করলে পানি বাষ্পীভূত হয়ে উড়ে যায় এবং লবণ পাত্রের তলায় পড়ে থাকে। এভাবে উৎপন্ন লবণকে প্যাকেটে করে বিক্রির জন্য পাঠানো হয়। তার মানে কি হয়েছে, আমি যেই সল্ট হারভেস্টিংয়ের মাধ্যমে যে লবণটা পাইতেছি ওইটার মধ্যে আসলে লবণের সাথে যেহেতু মাটির মধ্যে ডাইরেক্ট রেখে দিছি তাই ওইখানে কি থাকে, বালুও থাকে। এই বালুটা থেকে পরিত্রাণের উপায় কি, যেই লবণটা পাইছি ওইটাকে আবার পানিতে মিশাবো এবং এটা যখন পানিতে মিশাবো তখন পানির সাথে লবণ, পানি এবং বালু তিনটাই একটা মিশ্রণ হবে এবং দেখবো লবণ পানিতে গুলে গিয়েছে কিন্তু বালু আসলে পানিতে গুলেনি। তো কিছুক্ষণ রেখে দিলে বালুর একটা তলানি পড়ে যাবে এবং যখন এই তলানিটা পড়ে যাবে তখন আমরা কি করব, খুবই সাবধানে উপরের পানিটা ঢেলে আর একটা জায়গায় রাখবো। তো এখন আমাদের কাছে একটা লবণ পানির মিশ্রণ আছে। তো আমরা এইটাকে যদি লবণ পানির এই মিশ্রণটাকে যদি তাপ দেই তাহলে পানিটা বাষ্প আকারে বাইরে চলে যাবে এবং নিচে খালি লবণ পড়ে থাকবে। তো সেটার কথাই বলছে। আমাদের শরীরে যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হবার জন্য বিভিন্ন আয়ন দরকার, যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন ইত্যাদি দরকার হয়। শরীরের যদি কোনো কারণে সোডিয়াম আয়নের ঘাটতি হয় তবে NaCl এর সাথে পানির সাথে মিশিয়ে খেলে সেই ঘাটতি পূরণ হয়। তার মানে আমাদের কোনো কারণে যদি সোডিয়াম আয়নের এই যে ঘাটতিটা এটা যদি দেখা যায় তখন আমাদের করা উচিত কি, আমাদের লবণ পানির সাথে মিশিয়ে গুলিয়ে খাওয়া উচিত। তাইলে কিন্তু এই লবণটা যখন পানির সাথে মিশবে তখন কিন্তু এটা সোডিয়াম আয়ন আকারে থাকে, ঠিক না? সোডিয়াম আয়ন আকারে থাকলে তখন সেই আয়নটা আমাদের শরীর গ্রহণ করতে পারবে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের ব্যবহার, তাহলে আমাদের খাদ্য লবণের ব্যবহার কি? প্রথম কথা হলো আমরা খাদ্য লবণ নিজেরা খাই, তরকারিতে খাই বা পানিতে দিয়ে খাই বা নানা রকম কাজে আমরা পানির ব্যবহার করি। আমাদের শরীরে যখন পানিতে দিয়ে খাই তখন আসলে আমরা ওষুধ হিসাবে খাই, স্যালাইন হিসাবে খাই, তখন সেটা আমাদের শরীরের আয়নের যে শূন্যতা সেটা পরিপূর্ণ করে। আর শিল্প কারখানায় বিভিন্ন যৌগ যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে কিন্তু কি ব্যবহার করা হয়, এই সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তো এখানে এটাই দেখছে সোডিয়াম ক্লোরাইডের ব্যবহার। সোডিয়াম ক্লোরাইড অনেক কাজে ব্যবহার করা হয়। ভাতের সাথে আমরা তরকারিতে খাই, তরকারিতে লবণ না দিলে তরকারি সুস্বাদু হয় না। শিল্প কারখানায় সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করার জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়। ডায়রিয়া বা পানি শূন্যতা পূরণের জন্য ওষুধ শিল্পে স্যালাইনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন হয়। তাহলে
স্যালাইনের মধ্যে কি ব্যবহার করি, সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করি। তো আমরা এতক্ষণ সোডিয়াম ক্লোরাইড বা লবণ, যেটা কিনা আমাদের একটা গৃহস্থলীতে থাকা বস্তু, এটা রসায়ন সম্পর্কে জানলাম। এইবার আমরা জানবো আমাদের গৃহস্থলীতে থাকা আরেকটা দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রোডাক্ট, যেটার নাম হলো বেকিং পাউডার। এই বেকিং পাউডার কিভাবে তৈরি হয় এবং এটার পিছনে কিভাবে রসায়ন কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। সো বেকিং পাউডারের ব্যাপারটা দেখো, বেকিং পাউডার তৈরি করার জন্য আমার লাগে বেকিং সোডা আর টার্টারিক অ্যাসিড। তাহলে আমাকে আগে দেখতে হবে বেকিং সোডাটা কিভাবে তৈরি করে। ঠিক আছে, বেকিং সোডা বা খাবারের সোডা রাসায়নিক নাম হচ্ছে কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তার মানে কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট NaHCO3। ঠিক আছে, বেকিং সোডা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি করে তার মধ্যে টার্টারিক অ্যাসিড মিশালে, তার মানে টার্টারিক অ্যাসিডের সংকেত কি C4H6O6। ঠিক আছে, C4H6O6 এটা হলো টার্টারিক অ্যাসিড। হ্যাঁ, এটা মিশালে বেকিং পাউডার তৈরি হয়। তার মানে আগে আমার বেকিং সোডা দরকার, তারপরে সেটার সাথে টার্টারিক অ্যাসিড মিশাইলে কী তৈরি হবে, বেকিং পাউডার তৈরি হবে। সাধারণত কেক বানানোর কাজে বেকিং পাউডার ব্যবহার করা হয়, কারণ কি আমাদের কেকটা অনেক সফট ফ্লাফি দরকার। এই ফ্লাফি বানানোর জন্য আসলে যেই উপাদানটা দায়ী সেটাই হচ্ছে কি বেকিং পাউডার। ওকে, সো চলো আমরা দেখি বেকিং সোডা কীভাবে প্রস্তুতি করে। তার মানে বেকিং সোডা বানাইতে হলে যেহেতু আমার আগে বেকিং পাউডার বানাইতে হলে যেহেতু আমাকে আগে বেকিং সোডা দরকার, তাহলে আমি চলো দেখে নেই বেকিং সোডা কীভাবে তৈরি করা হয়। তাহলে অ্যামোনিয়া গ্যাস, তার মানে কি অ্যামোনিয়া গ্যাস NaH3, খাবার লবণ তার মানে NaCl, পানি তার মানে H2O এবং কার্বন ডাই অক্সাইড, এই চারটা জিনিস লাগে। যে চারটা জিনিস থেকে আসলে বেকিং সোডা প্রস্তুত করা যায়। তাহলে আমার কি লাগতেছে, অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাসের সাথে কি লাগতেছে খাদ্য লবণ মানে NaCl, আর কি লাগতেছে পানি লাগতেছে, পানি হলো H2O, আর কার্বন ডাই অক্সাইড তো আমরা সবাই জানি CO2। এবার প্রথমে পানির মধ্যে NaCl-কে দ্রবীভূত করে NaCl এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয়। আচ্ছা, সম্পৃক্ত দ্রবণ কাকে বলে তোমাদের কি কোনো আইডিয়া আছে? ধরো আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ, ধরো যে এটা একটা পাত্র। হ্যাঁ, ধরো যে পানির সম্পৃক্ত দ্রবণ লবণের সাথে করতে হলে 36.77 গ্রাম, সাপোজ আমি ধরে নিলাম, আমি আসলে এক্সাক্ট মানটা জানি না, ধরো সাপোজ। তো এখন আমি কি করলাম, এটার মধ্যে পানি দিলাম। হ্যাঁ, পানি দিলাম 100 গ্রাম পানি দিছি। এইবার আমি যদি 35 গ্রাম লবণ দিই, তাহলে সেটা কি সম্পৃক্ত দ্রবণ হবে? তোমাদের কাছে আমার কোশ্চেন। এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও সম্পৃক্ত দ্রবণ হবে নাকি না। এখন উত্তরটা হচ্ছে না, এটা সম্পৃক্ত দ্রবণ হবে না। সম্পৃক্ত দ্রবণ মানে একটা দ্রবণে যতটুকু লবণ থাকার প্রয়োজন ততটুকু লবণ আছে কিনা। এখন তাহলে এটাকে সম্পৃক্ত দ্রবণ বানাইতে হলে আমাকে 36.77 গ্রাম লবণই দিতে হবে। তাহলে 36.77 গ্রাম যখন লবণ আমি দিব, তখন কিন্তু এটা সম্পৃক্ত দ্রবণ হবে। ওকে, রাইট। এখন যদি আমি কোনো কারণে 36.77 গ্রামের বেশি দেই বা 38 গ্রাম লবণ দিয়ে দেই, তাহলে কি সেটা সম্পৃক্ত থাকবে কিনা? আর যদি সম্পৃক্ত না থাকে সেটাকে কি বলবো, অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত? তোমরা আমাকে সবাই কমেন্ট করে জানাও। ওকে, তোমাদের অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। যদি 38 গ্রাম লবণও দেই, তখনই এটা সম্পৃক্ত দ্রবণ থাকবে। তাহলে কিভাবে ভাই, আপনি তো যতটুকু দরকার তার চেয়ে বেশি লবণ দিয়েছেন, তাহলে তো কি হইলো, এখানে তো মিললো না হিসাব। আসলে যেটা হলো, এই এক্সট্রা যতটুকু দিছি ওইটুকু আর দ্রবণে থাকে না, ওইটুকু দ্রবণের বাইরে থাকে। তার মানে সম্পৃক্ত দ্রবণে মিনিমাম এত গ্রাম লবণ দিতে হয়, বাকিটুকু আসলে সে দ্রবীভূতই হয় না, অর্থাৎ দ্রবণের বাইরে এরকম দানা আকারে জমা থাকে। ঠিক আছে, তার মানে এইটা তখনও একটা সম্পৃক্ত দ্রবণ হবে। আচ্ছা, আর অতিপৃক্ত যে কথাটা আছে, এই কথাটা খুব সহজে বোঝা যায়। যখন আমি 38 গ্রাম লবণ দিয়ে গুলাইতে থাকবো, তখন কিন্তু দেখবো যে এরকম দানা পড়তেছে না। যখনই আমি রেখে দিব তখনই দানাটা পড়তেছে। তার মানে ওই যে মোমেন্টে যেটা ঘুরতেছে বা দ্রবণের সাথে রয়ে গেছে লবণটুকু, ওই যে অবস্থাটা, ওই অবস্থাটাকে বলা হইতেছে অতিপৃক্ত। ঠিক আছে, এই সম্পৃক্ত অতিপৃক্তর কনসেপ্টে আর কখনো ভুল করা যাবে না। আচ্ছা, এবার দেখো কি বলছে, প্রথমে পানির মধ্যে NaCl এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয়। এবার এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করে অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত করা হয়। তার মানে অ্যামোনিয়া দ্বারা ওই যে দ্রবণটা নিয়েছিলাম, পানি আর লবণের সম্পৃক্ত দ্রবণ, সেই দ্রবণটাকে আবার অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত করা হয়েছে। তারপরে কি করছে, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে NaH সম্পৃক্ত NaCl দ্রবণের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়। তার মানে ওই যে অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত যেই দ্রবণটা হয়েছে, ওই দ্রবণের মধ্যে আবার কি করা হয়, কার্বন ডাই অক্সাইড প্রবাহিত করা হয়। কার্বন ডাই অক্সাইড যখন প্রবাহিত করতেছি, তখন
কি বলছে, এক্ষেত্রে CO2 NH3 H2O একত্র হয়ে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে NH4HCO3 উৎপন্ন হয়। এবার অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা NaHCO3 বা বেকিং সোডা তৈরি করে। চলো আমরা বিক্রিয়াগুলো দেখি। তাহলে প্রথমে কি করছিলাম, প্রথমে কি এখানে যে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া আর পানি এই তিনটা যোগ হয়ে কি হয়েছে, NH4HCO3 হয়েছে, ঠিক আছে, NH4HCO3 হয়েছে। এবং এই NH4HCO3 আমার যে পানির যে একটা দ্রবণ ছিল না, NH4HCO3 এটা যে আমার যে পানির যে একটা দ্রবণ ছিল, কার সাথে, লবণের সাথে, সেই লবণের গুলোর সাথে বিক্রিয়া করে এটা কিসে পরিণত হবে, এই যে লবণটা অ্যামোনিয়া আয়নকে সরায় দিয়ে এখানে হয় NaHCO3 আর অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ হয়, ঠিক আছে। এবং এই যে বেকিং সোডাটা পাইলাম, সেটার সাথে আমার টার্টারিক অ্যাসিড যদি যোগ করি তাইলে কিন্তু আমি কি পাবো, তাইলে কিন্তু আমি পেয়ে যাব বেকিং পাউডার, পেয়ে যাব, সহজ। এখন বেকিং সোডাটা আসলে কী কী কাজে ব্যবহার করে সেটা আমরা দেখি। প্রথম কথা হলো, কেক প্রস্তুতির সময় ময়দার মধ্যে বেকিং পাউডার মিশিয়ে তাপ প্রদান করা হয়। বেকিং সোডা মিশ্রণের টার্টারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টার্টারেট অর্থাৎ C4H4Na2O6, এটা একটু মনে রাখবে, হ্যাঁ, সোডিয়াম টার্টারেটের সংকেতটা অনেক সময় আসে। তাহলে সোডিয়াম টার্টারেটের সংকেতটা কি, আমি আবার লিখে দিই, C4H4Na2O6। কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং হাইড্রোজেন উৎপন্ন করে, এবং পানি উৎপন্ন করে। এই কার্বন ডাই অক্সাইড এর জন্য কেক ফুলে ওঠে। তার মানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য যে আসলে কেকটা ফুলে উঠতেছে সেটা আমরা এইখানে ভালো করে দেখতে পারতেছি। কি হইতেছে, এই যে দেখো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সেটা যখন টার্টারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, অর্থাৎ বেকিং সোডাটা যখন এই টার্টারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, তখন কি করতেছে, তখন কিন্তু সোডিয়াম টার্টারেট উৎপন্ন করতেছে, আর উৎপন্ন করতেছে কার্বন ডাই অক্সাইড, আর উৎপন্ন করতেছে পানি। এখন এই কার্বন ডাই অক্সাইডটা কি করে, উপরের দিকে উঠে যায়, এবং উপরের দিকে যখন উঠে যায় তখনই কি করে, কেকটা ফুলে ওঠে। বাড়িতে কিংবা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট নামক ছত্রাকও ব্যবহার করা হয়। এই জন্য প্রথমে চিনির দ্রবণে ইস্ট মিশানো হয়। এই মিশ্রণ দিয়ে ময়দা মাখিয়ে দলা করে উষ্ণ জায়গায় রেখে দিলে ইস্টের সবাত শোষণের কারণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যা পাউরুটিকে ফুলতে সাহায্য করে। পাউরুটি ফুলে ওঠার পর বেকিং ওভেনে উত্তপ্ত করা হলে উত্তাপে ইস্ট মারা যায়, তখন পাউরুটির ফোলা বন্ধ হয়। তার মানে কি হয়, ইস্টটা আসলে বেঁচে থাকে তখন, তাই না? এবং বেঁচে থাকার কারণে কি হয়, তার মধ্যে যে সবাত শোষণ হয়, সবাত শোষণের কারণে কি হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইডটা উপরে উঠে যেতে চায়, তখনই উপরে ওঠার সময় পাউরুটি বা যেই আটার দলাটা রাখা হয় বা ময়দার দলাটা রাখা হয় সেটাকে কিন্তু ফুলায় ফেলে, এবং এইভাবে আসলে পাউরুটি ফুলে। এখন বলছে আমাদের একটা কি, আমাদের একক কাজ কি বলছে দেখো, পৃথকভাবে বেকিং পাউডার এবং ইস্টের সাথে ময়দা মেখে রেখে দাও। তাহলে আমরা কি করব, বেকিং পাউডার এবং ইস্টের সাথে ময়দা মেখে রেখে দেব। তাহলে একটা দ্রবণ নিব কি, একটা দ্রবণ নিব বেকিং পাউডার আর ময়দা, আরেকটা দ্রবণ নিব কি, ইস্ট আর ময়দা, এবারে মেখে রেখে দেবো। কিছু সময় পর এই ময়দা দিয়ে আলাদা আলাদাভাবে কেক বানাও। তার মানে একটা ইস্ট আর বেকিং পাউডারের কেক বানাবো, ইস্ট আর ময়দার কেক বানাবো, একটা বেকিং পাউডার, আর তাহলে ইস্ট আর বেকিং পাউডার, ঠিক আছে। আরেকটা হলো কি, একটা হলো ইস্ট আর ময়দা, কি লিখতেছি আমি আল্লাহ জানে। একটা হলো ইস্ট আর ময়দা, আর আরেকটা হলো বেকিং পাউডার আর হলো ময়দা। এই দুইটা দিয়ে আলাদা আলাদাভাবে কেক বানাইতে বসে। দুইটা কেকের মাঝে তুলনা করে দেখো কোন কেকটা বেশি ফুলে বা কম ফুলে, এটার একটা পার্থক্য করে এটার কারণ ব্যাখ্যা করতে বসে। আচ্ছা, সো এই কারণটা আমরা প্র্যাকটিক্যালি যখন করব তখন কিন্তু দেখতে পারবো। এবার দেখো আমরা দেখি সিরকা বা ভিনেগার। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। ভাই এই সংজ্ঞাটা ভাই 100 সবসময় আসে এবং সবাই ভুল করে। সবাই মনে করে যে ইথানোয়িক অ্যাসিডই মনে হয় ভিনেগার। অ্যাবসলুটলি রং ভাই, এটা কোনোভাবেই ভুল করা যাবে না, বুঝছো।
এইটা হলো অবশ্যই 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 লিখতে হবে 4 থেকে 10% জলীয় দ্রবণকেই ভিনেগার বলে। কার? ইথানোয়িক অ্যাসিডের। এটা না লিখলে কিন্তু তোমাকে নাম্বার দিবে না, ঠিক আছে? তাহলে ভিনেগার কীরকম পদার্থ? তরল পদার্থ, কারণ এটা আসলে জলীয় দ্রবণ, ঠিক আছে? সাধারণত আচার তৈরি করার সময় ভিনেগার যোগ করা হয়। কারণ কি? কারণ তাহলে আচার বেশি দিন সংরক্ষিত থাকবে। সিরকা বা ভিনেগার। ভিনেগারের প্রস্তুতি, তাহলে ভিনেগার কীভাবে প্রস্তুতি করে চলো সেটা দেখে নেই। 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা একটি স্টিলের পাত্রে, তাহলে কি 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 35 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস একটা স্টিলের পাত্রে ইথানল। ইথানল কি? ইথানল আমরা চিনি না? ইথানল কেমনে লেখে বলো তোমাদের? CH3CH2OH, তাই না? এটা কিন্তু ইথানল। এবং অ্যাসিটোব্যাক্টর, অ্যাসিটোব্যাক্টর এখানে বিক্রিয়া করে না, সে থেকে অক্সিজেনের সাহায্যে কি করে? গ্যাসের বুদবুদ প্রবাহিত করে। এবং এই বুদবুদ যখন প্রবাহিত করে, আচ্ছা তাহলে অ্যাসিটোব্যাক্টর নিয়ে এর মধ্যে অক্সিজেন গ্যাসের বুদবুদ প্রবাহিত করলে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করা হয়। অ্যাসিটোব্যাক্টর এমন এক ধরনের এনজাইম নিশ্চিত করে যা ইথানলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে সাহায্য করে। তার মানে অ্যাসিটোব্যাক্টর আসলে এই জায়গায় প্রভাবক হিসাবে কাজ করতেছে, ঠিক আছে? এবং অ্যাসিটোব্যাক্টর একটা এনজাইম সে কিনা নিশ্চিত করে যে এনজাইমটা এই যে ইথানলটা আছে সেটা অক্সিজেনের সাথে যে বিক্রিয়া করে সে বিক্রিয়ার প্রসেসটাকে সে কি করে? ত্বরান্বিত করে, ঠিক আছে? এবং এই বিক্রিয়ার যে রেজাল্টটা আসে সেটা কিনা আমার কি? ইথানোয়িক অ্যাসিড। এবং ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমি কি বলতেছি? আমি বলতেছি ভিনেগার, ঠিক আছে? এবং এই যে বিক্রিয়াটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটা তোমরা সবাই শিখে রাখবা, হ্যাঁ? এই বিক্রিয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা শিখে রাখতে হবে। ওকে, তাহলে আমরা বিক্রিয়াটা আরেকবার দেখি। আমরা প্রথমে কি নিছি? ইথানল। ইথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাবো, এর জন্য অ্যাসিটোব্যাক্টর রাখছি যাতে অ্যাসিটোব্যাক্টর এই বিক্রিয়াটা হইতে ত্বরান্বিত করে, কারণ সে একটা এনজাইম নিশ্চিত করে যে এনজাইমটা ইথানলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে সাহায্য করে। এবং আমি রেজাল্ট পাইছি কি? রেজাল্ট পাইছি ইথানোয়িক অ্যাসিড এবং পানি। এবার এই ইথানোয়িক অ্যাসিডের এবং পানির যে জলীয় দ্রবণটা হবে সেটাকে যদি 4 থেকে 10% বানাইতে পারি তাহলেই কিন্তু ভিনেগার পেয়ে যাবো, হ্যাঁ? এবার খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকাটা দেখি। আচারকে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে তবে আচার পচে যায় বা নষ্ট হয়ে যায়। তার মানে আচার আসলে এতদিন ভালো থাকে কেন? কারণ এর মধ্যে যখন ভিনেগার দেওয়া হয় তখন সেই ভিনেগারগুলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ঠিক আছে? আচ্ছা, আচারের মধ্যে ভিনেগার দিলে আচারকে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। ভিনেগারের মূল উপাদান ইথানোয়িক অ্যাসিড। ভিনেগারকে যখন আচারের মধ্যে দেওয়া হয় তখন ইথানোয়িক অ্যাসিড কর্তৃক ত্যাগকৃত প্রোটন অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড CH3COOH এটা যখন পানিতে দ্রবীভূত হয় তখন কিন্তু এরকম থাকে CH3COO- এবং একটা প্রোটন থাকে। এই যে প্রোটনটা থাকে এই প্রোটনের কথাই বলছে। প্রোটন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং খাদ্য দীর্ঘকাল ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পায়। তার মানে এই প্রোটনটা সে ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করে নষ্ট করে ফেলে ব্যাকটেরিয়াকে, হ্যাঁ? এইভাবে ভিনেগার দিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়। তার মানে এই যে প্রোটনটা আছে সেই প্রোটনটা ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে এবং খাদ্য ঠিক থাকে, ব্যাকটেরিয়া যেহেতু আর আক্রমণ করতে পারে না। আচ্ছা, কোমল পানীয়। তাহলে লাস্টলি আমরা শিখতেছি কোমল পানীয়, অর্থাৎ আমরা যে পানীয় খাই বা সোডা ওয়াটার খাই সেই সোডা ওয়াটারে আসলে কীরকম রাসায়ন কাজ করে চলো সেটা দেখে নিই। তো লেখছে ঠান্ডা অবস্থায় এবং উচ্চ চাপে পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করে কোমল পানীয় তৈরি করা হয়। তাহলে কি বলছে? ঠান্ডা অবস্থায় এবং উচ্চ চাপে পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস, অর্থাৎ পানির সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এইটার জন্য কি থাকতে হবে? উচ্চ চাপ অথবা না এবং ঠান্ডায়, এই দুই জায়গায় রাখতে হবে। এই দুইটা হলো গিয়া অবস্থা দরকার, হ্যাঁ? ঠান্ডা অবস্থায় এবং উচ্চ চাপে যদি পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করা হয় তাহলে কি তৈরি হয়? কোমল পানীয়। তার মানে এই দুটো যদি এই সময় বিক্রিয়া করে তাহলে হয় কি? H2CO3 বা এটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড, হ্যাঁ? এই যে দেখো, কোমল পানীয়তে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। খাদ্য হজম বা পরিপাক হওয়ার জন্য মানুষ কোমল পানীয় পান করে থাকে। এবং এটা কিন্তু সত্যি, কার্বনিক অ্যাসিড আসলে কি আমাদের হাইড্রোজেন ক্লোরাইড বা HCl যে গ্যাসটা আছে আমাদের ভিতরে, পেটের ভিতরে গ্যাস না, যে দ্রবণটা আছে এটা কিন্তু পরিপাক করতে সাহায্য করে HCl। তো আমি যখন H2CO3 দেই তখন এই প্রসেসটা
ত্বরান্বিত হয় এবং খাদ্য হজমে সহায়তা করে। ঠিক আছে, তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে রসায়নের ক্ষেত্রে আমাদের গৃহস্থলীর ভিতরে যে সকল পণ্য আমরা ব্যবহার করি সেইটার পিছনে কীরকম রসায়ন রয়েছে সেটা কিন্তু আমরা খুব ডিটেইলডভাবে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা দেখব যে আমাদের এই দৈনন্দিন জীবনের বাইরেও, দৈনন্দিন জীবনে আমাদের গৃহস্থলীর বাইরেও যে সকল রসায়ন ব্যবহৃত হয় বা যে সকল রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয় সেগুলোর পিছনে আসলে রসায়ন কিভাবে কাজ করে। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রাখিয়ে আমি আজকের মতো আল্লাহ হাফেজ জানাচ্ছি।